দর্শক, চ্যানেল আই উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন আমেরিকান ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। বরাবরের মতো পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি রিজওয়ানা এলভিস, এবং আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ রিজওয়ানা এলভিস, সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকে আমরা যখনই পাই আমাদের প্রচুর ভিউয়ার্স থাকে এবং তারা কিন্তু আমাদেরকে রেসপন্স করে যে থ্যাংক ইউ, আপনারা আপনার সাথে আমরা বসেছি এবং তাদের জানার যে প্রশ্নগুলো সেগুলো তারা জানতে পারে। আমি আজকে প্রথমেই চলে যাচ্ছি যে অনেকেই কিন্তু EB-3 করে প্রতারণার শিকার হচ্ছে। এটা আসলে অ্যাওয়ারনেসমূলক অনুষ্ঠান আমাদের আপনার সঙ্গে যখন আমরা বসি, আপনি যদি এটা নিয়ে একটু আলোচনা করতেন যে আসলে কেন আমরা এই EB-3 পিছনে যাচ্ছি বা আমরা কেন এটার পিছনে ঘুরছি। ধন্যবাদ এলভিস। আসলে এটা খুব স্পর্শকাতর বিষয়, এই জন্য বলবো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমেরিকার প্রতি এত আকর্ষণ, সোনার হরিণ ধরার জন্য আসার মতো। সো এই ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের যে সুযোগ সুবিধা না পেয়ে EB-3টা বেছে নিচ্ছে। আমরা কিন্তু এখন যেহেতু সবসময় বলি যে সোশ্যাল মিডিয়া হচ্ছে খুবই একটা চমকপ্রদ একটা জায়গা, সেখানে কিন্তু এরকম দেখা যায় যে বিভিন্ন নিউজ আসে যে বেনিফিট নিলে গ্রিন কার্ড বাতিল হবে। কি কি বেনিফিট নিলে গ্রিন কার্ডের উপরে রিস্ক থাকে? এই জিনিসগুলো আরো সেনসিটিভ, কারণ কি কি আমেরিকা, ইংল্যান্ড, ওইসব সোশ্যাল বেনিফিটের কান্ট্রি, কানাডা, অনেকে মনে করে কাজ করলে তাদের লস, কারণ হচ্ছে কাজ করলে তাদের বেনিফিটটা কম পায়। যেহেতু আগে অনেক সময় কানাডার আমরা কেস, অনেক কানাডা তো মিশিগানে কানাডার পাশে ছিল, কেস করতাম, স্যার আমি তো খালি সপ্তাহ মাস মারি, আমি তো কাজ করি না। কাজ করেন না কেন ভাই? কাজ করলে আমার লস হয়ে যায়। তো এই সরকারি বেনিফিট কাজের অভ্যস্ত। দেখেন আপনারা, দিস ইজ দ্য কান্ট্রি ক্যাপিটালিজম। আমেরিকাতে দুনিয়ার সব দেশের লোক আসে কেন? ভাগ্য পরিবর্তনের জন্য। তারা কাজ করবে, ভাগ্য পরিবর্তন করবে। আপনি যদি সরকারি সুবিধায় হইতে চান তো ভাগ্যের তো পরিবর্তন হলো না। তো ভাগ্যের পরিবর্তন করতে হলে আপনি কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজস্ব যে পেশা, যোগ্যতা দিয়ে আপনি উপরে উঠতে হবে। আর যদি সোশ্যাল বেনিফিট খাইতে থাকেন, উপরে ওঠার সম্ভাবনা আপনার বন্ধ। সো যারা গ্রিন কার্ড আছেন তারা ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট রুলস আছে, ল আছে। যেমন আপনি যদি আমাদের পার্শ্ববর্তী স্টেট নিউ জার্সি অথবা কানেকটিকাট যান, ওদের কোনো মেডিকেড নাই। কিন্তু নিউ ইয়র্ক হচ্ছে ইমিগ্রেন্টদের জন্য স্বর্গরাজ্য। ভালো মন্দ মিলে নিউ ইয়র্কে এসে এয়ারপোর্ট থেকে নামলেই আপনার কিছু না থাকলেও সরকার সব সুবিধা দিচ্ছে। এটা যে সবার জন্য হিতকর এটা না, অনেকের জন্য এটা ফিউচারের জন্য খুবই খারাপ। তবে একটা কথা বলবো, মিথ্যা তথ্য দিয়ে আপনারা যে কোনো বেনিফিট নেন না কেন, আপনার ভবিষ্যৎ অন্ধকার। যদি সত্যি সত্যি আপনার প্রয়োজন হয়, দেয়ার আর সাম এক্সেপশনস, আপনারা নিতে পারেন। কিন্তু মিথ্যা তথ্য দিয়ে যাই নেবেন না কেন, ফিউচারে আপনাকে এটার কনসিকুয়েন্স ভোগ করতে হবে। আপনি যদি দুই একটা বেনিফিটের কথা বলতেন। আমি জানি আপনি আসলে খুবই আমার সঙ্গে বসলে ইতস্তত বোধ করেন আমার প্রশ্নগুলোতে। আপনি যদি দুই একটা বলতেন যে এইগুলো আসলে আমরা না অ্যাভয়েড করাটা আমাদের জন্য আসলে হবে, আর আসলে তাহলে হয়তো বা আমাদের গ্রিন কার্ডের উপর রিস্কটা থাকছে না। লং টার্ম কেয়ার, লং টার্ম কেয়ার আপনারা যদি, আবারও বলছি, সত্য তথ্য দিয়ে বেনিফিট পাওয়া যায়, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু মিথ্যা তথ্য যে যার বেনিফিট, লং টার্ম কেয়ার নিচ্ছে, যেমন লং টার্ম কোনো বেনিফিট নিচ্ছে, যেমন যারা ফুড স্ট্যাম্প হতে পারে বা ফুড, এটা তো জানেন, আপনি একটু বলে দেন। ফুড স্ট্যাম্প, স্ন্যাপ, যেগুলো পাবলিক একটা নেহায়েত গরিব হলে যে বেনিফিটগুলো পাওয়া যায়, ওইগুলো যদি আপনারা নেন, দিস বিকামস পাবলিক চার্জ। আর যদি আপনি ধরেন নেহায়েত গরিব ছাড়া, যেমন মেডিকেড নিউ ইয়র্ক অনেকেই নিচ্ছে, যেহেতু সরকার অ্যালাউ করে, এটা একটা গ্রে এরিয়াতে। কিন্তু যদি ইমিগ্রেশন জানে তারা এটা সমস্যা, যদিও আইন ডিফারেন্ট, কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা এটা অন্যভাবে দেখে। যেহেতু বর্তমানে ক্লজে আছে পাবলিক চার্জ, এবং পাবলিক চার্জ বলতে আমরা মেডিকেডকে অনেকে বুঝে না, কিন্তু যেহেতু পার্শ্ববর্তী স্টেটে মেডিকেড দিচ্ছেই না, দ্যাট মিনস ইমিগ্রেশন এটাকে অন্যভাবে বিবেচনা করছে। আপনাকে বুঝতে হবে যে এটা ইমিগ্রেশনের বিবেচনা আর অন্য বিবেচনা কিন্তু বেশ কম আছে। যেমন সেম জিনিস, ডোমেস্টিক ভায়োলেন্স, আমরা যে ক্রাইমগুলো দেখি, ইমিগ্রেশনের যে কারণে গ্রিন কার্ড বাতিল হয়, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ যেন ঝগড়া হয়েছে, হয়তো পুলিশ কল দিল, কাউকে হয়তো অ্যারেস্ট করলো না, কিন্তু হয়তো তার স্ত্রী বা তার স্বামী
বললো যে আমি আমার ওয়াইফকে বা হাজবেন্ডকে অ্যারেস্ট করতে চাই না, যে ওয়ার্নিং দিয়ে চলে গেল। কিন্তু ইন ফিউচারে যদি কোনো প্রশ্ন আসে, ওয়াইফ যদি এটা আবার বা স্বামী যদি এটা যদি আবার যদি ইমিগ্রেশনে জানায়, ইমিগ্রেশন কিন্তু দেখবে না সে অ্যারেস্ট হয়েছিল কিনা, সে দুঃস্বীকার করেছিল কিনা বা তার শাস্তি হয়েছিল। ইমিগ্রেশন ওই তথ্যের ভিত্তিতেই, যেই তথ্যটা পুরুষ বা মহিলা দিল ইমিগ্রেশনকে, এর ভিত্তিতে গ্রিন কার্ড পুনর্বাতিলের বিবেচনা করতে পারে। এক্ষেত্রে আপনার সতর্কতা, আমরা প্রচুর কেস পাই যারা হাজব্যান্ড ওয়াইফ এখানে আসছে, একজন আরেকজনকে অ্যাপ্লাই করে নিয়ে আসছে, গ্রিন কার্ড দিয়েছে, তারপরে দেখা গেল যে তারা এখন আর বনিবানা নাই, একজন আরেকজনকে বের করে দিতে চাচ্ছে। হ্যাঁ, যদি কেউ গ্রিন কার্ডের উদ্দেশ্যে বিয়ে করে এই দেশে এসে থাকে, অবশ্যই তার যেই পক্ষ তাকে নিয়ে আসছে তার অধিকার আছে এই তথ্য জানানো। দিস ইজ কল ম্যারেজ ফ্রড। এটা কিন্তু এখন প্রচুর হচ্ছে। ম্যারেজ ফ্রড মানে হচ্ছে তার উদ্দেশ্যই হচ্ছে গ্রিন কার্ডের জন্য বিয়ে। বিয়েটা আসলে সে বিয়ে হয়েছে সংসার করার জন্য না, কিন্তু তার উদ্দেশ্য ছিল গ্রিন কার্ড। দ্যাট ইজ কল ম্যারেজ ফ্রড। যদি এটা বুঝতে পারে এবং শর্ট টাইম হয়, ইমিগ্রেশন ধন বিবেচনা করে, তার ফিউচার প্রবলেম হয়। আপনি যে প্রসঙ্গটার কথা বলছিলেন, অনেকে আছে বিয়ে করে হয়তো 1 বছর ছিল বা 1.5 বছর ছিল, হয়তো দেশে ব্যাক করেছে এবং হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজন বুঝেছে যে সামথিং রং, সে তার পাসপোর্ট বা গ্রিন কার্ড নিয়ে এসে চলে এসেছে, কিন্তু ওয়াইফ এখন আসতে পারছে না বা হাজব্যান্ড আসতে পারছে না, তাদের ক্ষেত্রে কিভাবে আসলে? ধন্যবাদ। আইন কিন্তু দুই পক্ষের জন্যই সমান। আইন হচ্ছে ভিকটিমের পক্ষে। যেই পরিস্থিতিতে ভিকটিম মানে যার উপরে যে অত্যাচারিত, তার জন্যই কিন্তু আইন। আর আপনি যেই পক্ষই হন না কেন, আপনি যদি অত্যাচারিত হয়ে থাকেন, আপনার পক্ষে আমরা যে কোনো অবস্থায় যে কোনোভাবে আইনি লড়াই চালিয়ে যেতে পারবো। তারা আসলে মানে বাংলাদেশে যারা আছে তারা কিভাবে এখন আমেরিকাতে ব্যাক করবে? অবশ্যই ব্যাক করতে পারবে। তাদের জন্য আপনার আসলে যদি এরকম কিছু হয়ে থাকে যে আপনার স্বামী বা স্ত্রী আপনাকে আমেরিকা আনার পরে আবার স্বেচ্ছায় সজ্ঞানে বাংলাদেশে নির্বাসনে দিয়ে এসেছে এবং আপনার কাছে কোনো পাসপোর্ট ছাড়া কিছুই নাই, পাসপোর্ট নাই, টিকিট নাই, এই ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করতে পারি। শুধু টিকিট আপনি কবে গেছেন যদি মনে থাকে, I can bring it in this country. তখন ইউএস এমবাসি আপনাদেরকে হেল্প করে। বললাম না, আইনটা সবসময় অত্যাচারিত যে তার পক্ষে। আমরা তাকে যদি সঠিক বলে থাকেন, I can help them, any lawyer can help them properly, আইনের মাধ্যমে। এখানে যে আমি আপনাকে ফেভার করছি না, you provide us all the documents, American embassy will help them. আবার একটু অন্য প্রসঙ্গে যায়, সেটা হচ্ছে যারা স্টুডেন্ট ভিসায় আসছে, আগে তো ডিপেন্ডেন্ট সহই চলে আসতো, খুব ইজি ছিল। রিসেন্ট মানে আমরা দেখেছি যে হয়তো 6 মাস আগেও কিন্তু একটু কমপ্লিকেটেড ছিল। এই মুহূর্তে আসলে F4 সেটার কি অবস্থা? F4 বলতে আপনার স্টুডেন্টদের F2 হ্যাঁ। ধন্যবাদ। আসলে আমেরিকান সরকার, বর্তমান যে সরকার, সেই সরকার চায় যে বৈধভাবে সবাই আসুক, বৈধভাবে থাকুক, আমেরিকার ইকোনমির বার্ডেন না হোক, কেউ পাবলিক চার্জ না হোক। যদি সরকার মনে করে যে তার স্পাউস বা ডিপেন্ডেন্টরা সরকারের বার্ডেন হবে না, অথবা যে স্টুডেন্ট এখানে আসছে সেইখানে স্থায়ীভাবে থাকার চেষ্টা করবে না, অবশ্যই সবাই স্থায়ী হয়ে যায় সত্য, কিন্তু যে কোয়ালিটি অনুযায়ী পাল্লাতে হবে, কিন্তু অবৈধভাবে স্থায়ী হবে না, এটা ভাবলে তাকে ভিসা দিচ্ছে, আমাদের দিচ্ছে না, ভিসা দিচ্ছে। ধরেন ডিপেন্ডেন্ট আসার পরে তাদের হয়তো বেবি হলো, বেবি আমেরিকান সিটিজেন, যদি আমেরিকায় বর্তমান আইন অনুযায়ী স্টিল এক্সিস্ট এই আইনটা, যদি এখনো কেউ আমেরিকায় আসার পরে আমেরিকায় থাকা অবস্থায় আমেরিকার কোনো ভূখণ্ডে যদি তার সন্তান প্রসব করে, তাহলে এই সন্তানটা আমেরিকার জন্মসূত্রে নাগরিকত্ব পাবে। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।
হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। অনেকে মনে করে এই আইনটা হয়তো বাতিল হয়ে গেছে। না, এই আইনটা এখনো বলবৎ। ইউএস সুপ্রিম কোর্ট যখন ডিসাইড করবে তখন এটা চূড়ান্ত আকার রূপ নেবে। এখনো এটা পক্ষে বিপক্ষে আমরা বুঝতে পারছি না, কারণ এটা সংবিধান এখানে জড়িত এবং সুপ্রিম কোর্ট ইজ দ্য হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন। যে সুপ্রিম কোর্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস সর্বোচ্চ আদালত, এখানে 9 জন জাস্টিস, এর মধ্যে 5 জন জাস্টিসে যদি এক পক্ষে রায় দেয় ওই রায়টাই তখন কার্যকর হবে। এবং আপনারা জানা থাকা ভালো যে রায়টাই হবে রিট্রোঅ্যাক্টিভলি হবে না, এটা হবে ফিউচারের জন্য। আপনারা যারা জন্মগ্রহণ করেছে বা করবে ওই রায় আসার আগে পক্ষে বিপক্ষে যায় তারা আপনারা নাগরিকত্ব পেয়ে যাবেন। এখানে ভয়ের কোনো কারণ নাই। এবং নাগরিক যারা হবে তারা 21 বছর বয়স হলে তাদের মা বাবার জন্য বিশ্বের যে দেশে থাকুক না কেন অ্যাপ্লাই করতে হবে। একটু আবার চলে যায়, যেহেতু আমাদের প্রচুর প্রশ্ন আসে যে ট্যুরিস্ট ভিসায় আসছে, এসে EB1, EB2 আর এখানে থেকে EB3 সেটা আসলে করতে পারবে কিনা? হ্যাঁ, ট্যুরিস্ট ভিসা আছে যদি আপনার 6 মাস মেয়াদ থাকে, স্টে ডিউরেশন অফ স্টে, তখন কিন্তু আপনি চাইলে এই স্বল্প সময়ে 3 মাস পরে আমরা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লাই করতে পারি EB1, EB2, NIW তে। কিন্তু EB3 হচ্ছে ল্যাংদি ক্যাটাগরি। যদি দারু কেস এখানে পেন্ডিং থেকে থাকে সে হয়তো অ্যাডজাস্টমেন্ট করতে পারে, কিন্তু তাকে ওই সময়টা তাকে বৈধ থাকতে হবে। ইন্টারভিউ হওয়ার আগ, গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত তাকে বৈধ স্ট্যাটাস থাকতে হবে। সে যদি দেখা যায় যে তার স্ট্যাটাস তার বাইরে চলে যায়, 6 মাসের পরে তার 6 মাসে তাকে ইন্টারভিউ ডাকবে না, তাই স্ট্যাটাসের মধ্যে থাকতে হবে। তাহলে সেই স্ট্যাটাসটা কিভাবে মেইনটেইন করবে? সে হয়তো এক্সটেনশন করা থাকবে, স্টুডেন্ট স্ট্যাটাস যাইতে পারে, কিন্তু স্টুডেন্ট সাথে কাজ করতে পারবে না। অনেক রেস্ট্রিকশন, অনেক কিছু আছে। আসলে কি টিভিতে বললে অনেক বিভ্রান্ত বোধ করে মানুষজন এবং বুঝবেও না। সঠিকভাবে যেহেতু বলা যাচ্ছে না, সঠিকভাবে বলতে পারছি না আমি, সেই বলাটা অনেকে ভুল বুঝবে। তাকে একটা কথাই তাকে স্ট্যাটাসের মধ্যে থাকতে হবে, একদিনে তাকে স্ট্যাটাস বিহীন হওয়া যাবে না। আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে হচ্ছে বাংলাদেশ থেকে EB3 করেছে এবং পরবর্তীতে সে ট্যুরিস্ট ভিসায় মানে B1, B2 তে আমেরিকাতে আসার পরে সে এখন চিন্তা করছে যেহেতু আমি একটা ফাইল প্রসেসিং আমার অনগোয়িং আছে, সো আমি এখানে কন্টিনিউ করব। আমি যদিও আপনি বারবার বলছেন যে স্ট্যাটাসটা মেইনটেইন করতে হবে, কিন্তু আসলে সেটা তো ইন্টারভিউর উপর ডিপেন্ড করছে। সেটা যদি লং টাইম করে, তার যদি এখানে এই যে ফাইল করেছিল ভিসা নাম্বার যদি I-140 অ্যাপ্রুভ হওয়ার পরে তার ভিসা নাম্বার যদি অ্যাভেলেবল হয় বুলেটিন অনুযায়ী, এবং সে যদি ওই সময় পর্যন্ত বৈধভাবে থাকে, আনডকুমেন্টেড না হয়, তার যে স্ট্যাটাস এক্সপায়ার না হয়, স্ট্যাটাস ধরে রাখতে পারে ইন্টারভিউর আগ পর্যন্ত, গ্রিন কার্ড পাওয়ার আগ পর্যন্ত তাকে স্ট্যাটাসটা ধরে রাখতে হবে। আদারওয়াইজ তাকে EB3 বাতিল, EB3 অ্যাডজাস্ট করা যাবে না তার। আদারওয়াইজ তার EB3 অ্যাডজাস্ট করা যাবে না। আমি আপনাকে অনুরোধ করব আসলে এই যে বিষয়টা আপনি আমাকে বললেন এটা যদি আরেকটু মানে ডিটেইলে আমাদের দর্শকদের, কারণ অনেকে আসলে বিভ্রান্তের মধ্যে থাকে। আর তো ব্যাখ্যা করার সুযোগ নাই। প্রথমত বলছি, যারাই আমেরিকায় এসে যদি তারও কোনো কেস যদি একমাত্র সিটিজেন হাজব্যান্ড ওয়াইফ ছাড়া অন্য কোনো কেস যদি অ্যাপ্রুভ পিটিশন তার থাকে, I-130 হোক, I-140 হোক, এটা যদি অ্যাপ্রুভ পিটিশন থাকে, অনলি যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল হয় ভিসা বুলেটিন মাধ্যমে, ধরেন যে এই সময়কার যারা ফাইল করেছিল তাদের ভিসা দেশে দেওয়া হচ্ছে, এরকম যদি হয় তবে তাদের ভিসা NVC প্রসেস করছে, এরকম হলে তারা অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তাদের বুঝতে হবে তাদের স্ট্যাটাসটা, এই ডিউরেশন অফ স্ট্যাটাস তাদের থাকতে হবে। তারা কোনোভাবে একদিন যদি এক্সপায়ার্ড ভিসা নিয়ে থাকে তাহলে সব বাতিল হয়ে যাবে, তাদেরকে আর এখানে এক্সটেন্ড অ্যাডজাস্ট করা যাবে না। দে হ্যাভ টু গো থ্রু রিমুভাল প্রসিডিংস হুইচ ইজ দ্য কোর্ট সিস্টেম।
কোর্ট সিস্টেমে যাদেরও অনেক সময় ক্ষমতা থাকে না ওয়েবার অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, আমি এবারে আবার একটু Clear? অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যারা আসলো F1 করলো, ধরেন ট্যুরিস্ট ভিসায় আসছে, F1 ক্যাটাগরিতে স্ট্যাটাস ঠিক রাখার জন্য চলে গেল, কেউ যদি তাদেরকে আসলে আইএসের ভয় দেখায়, বা অনেক ক্ষেত্রে কিন্তু এটা মানে রিসেন্ট আসলে অনেক হচ্ছে যে আপনাকে আইএসের ভয় দেখানো হচ্ছে বা দেশ থেকে আপনাকে বিতাড়িত করার ভয় দেখানো হচ্ছে, সেই ক্ষেত্রে আসলে একজন F1 ক্যাটাগরিতে যিনি আছেন তার আসলে কি করা উচিত? ধন্যবাদ। যদি আপনি বৈধ স্ট্যাটাসে থাকেন, ভয় পাওয়ার কোনোই প্রয়োজন নাই। এখন প্রতারক চক্র অনেক সক্রিয়, কেননা হচ্ছে এমনও সময় দেখা যাচ্ছে যে প্রতারকরা আপনাদের মতো স্টুডেন্টকে অথবা ট্যুরিস্ট ভিসায় বা অ্যাসাইলে যারা আছে তাদেরকে এই ডিটেনশন সেন্টারের অথবা ইমিগ্রেশনের নাম্বার ক্লোন করে, থানার নাম্বার ক্লোন করে কল দিচ্ছে যে তোমরা এত টাকা নিয়ে আসো, তোমাকে অ্যারেস্ট করা হবে না। এইসব ফাঁদে পড়বেন না। এইসব কোনো কল পেলে আমরা অ্যাটর্নি এট ল যারা আছে, ইমিগ্রেশন ল প্র্যাকটিস করি, আমরা আপনাদের হেল্প করব, আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওই সব কল হ্যান্ডেল করি। আপনার ভয়ে কোনো তথ্য তাদের সাথে শেয়ার করবেন না। ইমিগ্রেশন যদি আপনাকে কোনো কিছু করে, তারা আপনাকে মেইলে জানাবে যে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার জন্য। যদি ওয়ারেন্ট থেকে থাকে, ইফ ইউ ভায়োলেট দি ইমিগ্রেশন ল, ইটস ডিফারেন্ট ইস্যু। যদি আপনার ডিপোর্টেশন হয়ে থাকে, ওইটা অন্য হিসাব, তারপর আইস আপনার কাছে আসবে। কিন্তু এরকম ফোন করে কেউ ভয় দেখাবে না। বা ভার্বালি কেউ যদি ভয় দেখায় অ্যাজ আ স্টুডেন্ট, তার আসলে আমি কি সে সবসময় বলছি, এই দেশ হচ্ছে নির্যাতিত যারা তাদের পক্ষে। যদি আপনারা মনে করেন কোনো নির্যাতন হয়েছেন, আমরা অ্যাটর্নি আপনাদের সেবায় নিয়োজিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ বরাবরের মতনই আসলে যে আপনার সঙ্গে বসলে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমার ওই যে একটার পর একটা প্রশ্ন থেকেই যায় আপনার কাছ থেকে জানার জন্য। আমার একদম শেষ দিকের প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা এই যে সামগ্রিক আলোচনা করলাম, একটু বাইরে যে আপনার তো 20 বছরের অভিজ্ঞতা, আপনার এই যে বিভিন্ন অ্যাক্সিডেন্টাল কেস বা এই বিষয়টা নিয়ে তো আপনি আসলে অভিজ্ঞ। মানে আমরা বাঙালিদের মধ্যে যখনই চিন্তা করি আপনাকে প্রথমেই মনে করি। এইটা নিয়ে যদি আপনি জাস্ট আমাদের শেষের দিকে যদি আলোচনা করতেন। যদি কেউ এই দেশে হচ্ছে ল অফ টর্টস, মানে আপনার ক্ষতিপূরণের কম্পেনসেশন পাওয়া যাইতেছে। যদি অন্য কারো অবহেলার কারণে আপনি গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজ দুর্ঘটনা, হাসপাতালের ভুল চিকিৎসা, কোনো সাইড ওয়াকে পড়ে যান, কোনো ফ্র্যাকচার হয় অথবা হসপিটালে যান, আপনি কিন্তু এন্টাইটেল ক্ষতিপূরণ পাওয়ার জন্য, রিগার্ডলেস অফ ইমিগ্রেশন স্ট্যাটাস। যদি আপনার স্ট্যাটাস নাও থাকে, আমরা আপনাকে হেল্প করে থাকি। আমরা অতীতে মিলিয়নস অফ ডলার ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছি। বিভিন্ন স্টেটে আমাদের অ্যাসোসিয়েটেড ল ফার্ম আছে যারা দক্ষ, অভিজ্ঞ, এবং আমরা ক্লায়েন্টদের জন্য মিলিয়নস ডলার বললে ভুল হবে, অনেক কয়েকশো মিলিয়ন এই পর্যন্ত আদায় করেছি। রিসেন্টলি আমরা বাফালোতে একটা কেস করেছি $2.65 মিলিয়ন। এটা শুনলে অনেকে অবাক হয়, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটাই কেসের ধরন অনুযায়ী ইউ ক্যান গেট মোর কম্পেনসেশন। সবাই ভালো থাকবেন, এবং আমরা আপনাদের সবাই ধন্যবাদ এলভিসকে সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেলের সকল আয়োজন। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি।
আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।